প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের সাথে তারেক রহমান এবং বর্তমান ক্ষমতাসীন বিএনপির যে সম্পর্ক, তাতে অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক কি এখন আগের মতো আছে নাকি বদলে গেছে। এদিকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ডক্টর খলিলকে নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এমনকি বিএনপির ভেতরে অনেক কথাবার্তা চলছে। আবার দেশ থেকে খবর পাচ্ছি বেশ অনেক জেলাতেই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, তাদের কার্যক্রম সীমিত আকারে শুরু করা হচ্ছে। এটারই বা কারণ কি? একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন বিদায় নিয়েছেন, ডক্টর ইউনূস শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেতেন। কিন্তু কেন ভয় পেতেন, আজকে এসব নিয়ে আলোচনা করব। পুরোটা শুনবার জন্য একদম শেষ পর্যন্ত থাকবার জন্য অনুরোধ করছি। প্রথমেই ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক বর্তমানে কেমন আছে। আমরা অনেকেই জানি না, 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে লন্ডনে ভারতের একটি অংশের আলোচনা চলছিল এবং ইংল্যান্ডে যিনি ইন্ডিয়ান হাইকমিশনার রয়েছেন তিনি এবং আরো কয়েকজন তারেক রহমানের সাথে একাধিক মিটিং করেছিলেন। পুরো বিষয়টা এতটাই গোপন রাখা হয়েছিল যে এটা আসলে বাইরে লিকই হয়নি। এই আলোচনা চলছিল 1 বছরের বেশি এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার আগে কিন্তু তিনি আসেনি। ভারতের সাথে নেগোসিয়েশন করেই তারেক রহমান এসেছেন, কিন্তু নেগোসিয়েশনটা চলছিল 1 বছর, এটা আমরা জানতাম না। বিএনপির সাথে ভারতের ঘনিষ্ঠতা, তারেক রহমানের সাথে এই ঘনিষ্ঠতা, স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে শেখ হাসিনার দিক থেকে কি ভারত মুখ ফিরিয়ে নিচ্ছেন? আবার গতকাল কলকাতা থেকে একজন বললেন, দাদা শেখ হাসিনা নাকি লন্ডন চলে যাচ্ছেন। এরকম একটা কথাও বাতাসে ছড়াচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যাবেন। আবার কেউ কেউ বলছেন না, একদম যাবেন না, হয়তো দিন 10-এর জন্য ছোট বোন শেখ রেহানার বাড়িতে বেড়াতে যাবেন। আসলে কি অবস্থা? যারা টেনশন করছেন যে আওয়ামী লীগ থেকে ভারত মুখ ফিরিয়ে নিল কিনা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা আগের যে কোনো সময়ের চাইতে বাড়িয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাইরে খুব একটা চলাফেরা করতেন না, তিনি তার নির্দিষ্ট জায়গাতেই থাকতেন। সেই জায়গাতেও এখন তিনি অনেকটা মুক্ত। তিনি চাইলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তিনি চাইলে তার নির্দিষ্ট ডেরার বাইরে ঘুরতে যেতে পারবেন, এমনকি তিনি চাইলে এখন বিদেশেও যেতে পারবেন এবং তিনি বিদেশে যাওয়ার সময় তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। সুতরাং বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্কই হোক, তাদের একটা নিজস্ব পলিসি আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত করছে। আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতীয় কাউন্টার পার্টের নিয়মিত যোগাযোগ আছে, তাদের আলোচনা হয়, পলিসি লেভেলের বিভিন্ন আলোচনা তারা করে। সুতরাং এটি নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। এবার একটু আলাপ করি আমাদের সদ্য যিনি নিয়োগ পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে, ডক্টর খলিলুর রহমান। তিনি কিন্তু ছাত্র জীবনে বেশ মেধাবী ছিলেন এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে জুলাই আগস্টের রেজিম চেঞ্জ হলো, তখন কিন্তু তার বাংলাদেশে এসে পররাষ্ট্র উপদেষ্টা হবার কথা ছিল, কিন্তু সামহাও মিস্টার তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হলে ডক্টর ইউনূস তাকে নিয়ে আসেন এবং বলেন যে আপাতত রোহিঙ্গাদের যে বিষয় ছিল সেখানে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি যোগ দেন। কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে গিয়ে এবং এই মিয়ানমারের করিডোর এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তিনি অচিরেই রিয়েলাইজ করেন যে রোহিঙ্গাদের ইস্যুটা এত দ্রুত সলভ হবে না, এবং তার যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার একটা খায়েশ ছিল, তিনি এবং তার কাউন্টার পার্ট ভারতের যে অজিত দোভাল, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের, তো বাংলাদেশেও এই অজিত দোভালের সাথে যোগাযোগ বাড়াবার জন্য তিনি এনএসএ একটি
পদ তৈরি করার জন্য অনুরোধ করলেন এবং ডক্টর ইউনূস তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার একটা ছোট্ট সমস্যা হয়ে গেল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এটা ভালোভাবে নেননি, যে কারণে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল। এখন ডক্টর খলিল যখন একটি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পেলেন, তখন সেনা প্রধানের সাথে তার আগামী দিনের সম্পর্কটা কেমন হয় সেটা দেখার একটা বিষয় থাকবে। যাই হোক, সব সময় ডক্টর খলিল চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে, এবং তিনি এখন বিশ্বাস করেন যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করবেন। এবং যারা ডক্টর খলিল সম্পর্কে খোঁজ রাখেন যে তিনি আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ এবং একই সাথে তিনি ভারতের সাথেও একটি সুসম্পর্ক বজায় রেখে চলেন। সো দুটো দেশই তাকে বিশ্বাস করে, দুটো দেশের আস্থায় তিনি আছেন এবং দুটো দেশের সমর্থন নিয়েই তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। কিন্তু এর একটা সমস্যা হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, আবার ডক্টর খলিল, এরা এত বেশি আমেরিকা ঘাড়া যে চীন এটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং চীন ডক্টর খলিলের দায়িত্ব পালনের পথে কতটা সহায়তা কিংবা কতটা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি আমাদের দেখার বিষয়। আরেকটা খুব ইন্টারেস্টিং খবর পেলাম আজকে একজন সদ্য বিদায়ী উপদেষ্টার কাছ থেকে, যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ ভয় পান এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া, শেখ হাসিনাকে নানাভাবে হেয় করা, তার বিরুদ্ধে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম এর উপরে নিষেধাজ্ঞা জারি করা, এই সব কিছুর অন্যতম উদ্যোক্তা ছিল ডক্টর ইউনূস। তার সবসময় একটাই ভয়, যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে তাহলে তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু ডক্টর ইউনূস না, উপদেষ্টা পরিষদের আরো 2-3 জন উপদেষ্টা ছিল যারা শেখ হাসিনাকে জমের মতো ভয় পান এবং কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, শেখ হাসিনা ফিরলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা অনেক ভীত ছিল। এই ভীতির কারণে যেটা হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা সাহস পেত না। তারপরেও যতবার আওয়ামী লীগের সাথে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে, একটা ডিফিকাল্টিস ফেস করেছে যে আওয়ামী লীগের কার সাথে কখন যোগাযোগ করতে হবে কিংবা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য চাইলে বা কোনো তথ্য প্রদান করলে সেটার ঠিকমতো উত্তর পাওয়া যেত না। অর্থাৎ আওয়ামী লীগের সাথে কমিউনিকেশনের একটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এখন তো একটা সরকার বাংলাদেশে আছে, সেটা আমরা অবৈধ বলি যাই বলি, সেটা একটা বাস্তবতা। তো সেই সরকারের সাথে কোনো পর্যায়ে আওয়ামী লীগের যোগাযোগ হবে কিনা, কারা করবে কি করবে, এই বিষয়গুলো নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে। আর এই কথা যখন বলছি তখন আমরা সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং তারা সীমিত আকারে সেখানে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয়ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এই ইউনূস গং গত বছর। তো এখন তো এই নিষেধাজ্ঞাটা ওঠেনি, তারপরেও কেন আওয়ামী লীগ এভাবে কার্যালয় খুলছে একটু খবর নিয়ে জানলাম। বিশেষ করে সেই সব আসনে, যেসব আসনে বিএনপির এমপি জয়লাভ করেছে এবং সেই জয়লাভের পেছনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের একটা বড় ভূমিকা ছিল, সেই সব জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং তৃণমূল আওয়ামী লীগের এই জায়গাটা আমি বলবো যে এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে বিএনপি কর্তৃক নিগৃহীত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও এই সব কষ্ট বুকে চেপে তারা কিন্তু জামাত ঠেকানোর জন্য অনেক জায়গায় বিএনপিকে ভোট দিয়েছে। এবং সেই সব জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা কার্যক্রমের ব্যাপারে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। এখন আসলে আওয়ামী লীগের উপরে
ডিপেন্ড করছে তাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তারা কিভাবে কি নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে এবং সেখানে আহ, কোনো বিদেশি শক্তির সহায়তা লাগবে কিনা এটা নিয়ে বোধহয় কাজ করবার সময় এসেছে। আজ থেকে আমাদের এখানে সহ বিশ্বের অনেক দেশেই পবিত্র রমজান শুরু হয়েছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সম্প্রতি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হলো, সেই নির্বাচনের মান নিয়ে আর কথা বলবো না, শুধু এটুকু বলতে চাই যে নির্বাচনের আগে দেশে বিদেশে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে এবার নিশ্চিতভাবে জামাতি ইসলাম ক্ষমতায় আসবে, এবং এমনকি এই ইলেকশনের আগে যারা দেশ থেকে ঘুরে এসেছে বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে ভাই এবার জামাত ক্ষমতায় আসবে। তারা অনেক রকমের পরিসংখ্যান দেখালো, অনেক কিছু দেখালো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটা ঢেউ তুলেই ফেলেছে, একটা ন্যারেটিভ তারা প্রায় এস্টাবলিশ করে ফেলেছিল যে এবার জামাতি ইসলাম ক্ষমতায় আসবে। কিন্তু নির্বাচনে আপনারা দেখেছেন জামাতি ইসলাম এককভাবে সিট পেয়েছে 68টা, আর তাদের 11 দলীয় জোট সব মিলে তারা সিট পেয়েছে 77টা। ক্ষমতায় যাবে নিশ্চিত অবস্থার একটা দল যখন 77টা সিট পায় জোটগতভাবে, তখন তাদের এই ব্যর্থতার কারণ কি এটি নিয়ে তাদের একটি মূল্যায়ন হয়েছে সম্প্রতি, এবং আমি একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেয়েছি 4 পৃষ্ঠার। সেই রিপোর্টটা তারা নির্মোহভাবে নিজেদের রাজনৈতিক অর্জন এবং এই নির্বাচনী ফলাফলটাকে বিশ্লেষণ করেছে। যদিও জামাতের আমির বলেছেন যে তাদের সিট তিনি 4 গুণ বাড়িয়েছেন, কারণ স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলাম সর্বোচ্চ সিট পেয়েছিল 91 সালের সংসদ নির্বাচনে, 18টি আসনে তারা জয়লাভ করেছিল, আর এবার সে 18-র 4 গুণ প্রায় বলা যায় আর কি, 68টা সিট পেয়েছে, কিন্তু ক্ষমতায় তো যেতে পারেনি। তাদের এই আত্মমূল্যায়নের যে রাজনৈতিক রিপোর্টটা সেখানে বলা হয়েছে যে জন্মের পর থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাদের সরকারে তাদের লোক, প্রশাসনে তাদের লোক, 64টা জেলার ডিসিদের মধ্যে 50টার বেশি ডিসি তাদের মতের অনুসারী। সুতরাং তারা কখনো এরকম অনুকূল পরিবেশে নির্বাচন করেনি, কিন্তু সেই নির্বাচনটা তারা এতটা অনুকূল পরিবেশে করেছে। পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। শুধু যে নির্বাচন থেকে দূরে রেখেছে তা না, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এদিক দিয়েও তাদের এই নির্বাচনে কিন্তু ব্যাপক অনুকূল পরিবেশ ছিল, কিন্তু দেখা গেল যে ফলাফলে তারা সেই মানে পজিটিভ সিচুয়েশনটাকে ক্যাশ করতে পারেনি। বরং এই সময় তাদের নেতাদের যে আচরণ, এক একজন নেতার কথাবার্তায় মনে হতো যে তারা ক্ষমতায় চলে গেছে। তাদের বিশেষ করে তাদের যে ছাত্র শিবির আছে এবং তাদের যে অনুসারী আছে, তাদের যেসব কথাবার্তা, তাদের যেসব মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের যেসব অবস্থান, তারা পাকিস্তানি সংস্কৃতি লালন পালন করেছে, কাওয়ালি অনুষ্ঠান করছে, কথায় কথায় 71কে অসম্মান করছে, এই সব মিলিয়ে দেশব্যাপী কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপিনিয়ন ডেভেলপ করেছিল। এবং আমি আজকেই খবর পেলাম একজন 65 বছরের একজন হিন্দু নারী, তিনি বললেন যে তার খুব কষ্ট হয়েছিল, তিনি আওয়ামী লীগের সমর্থক, তিনি জামাতের উত্থান ঠেকানোর জন্য তিনি ইচ্ছের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিয়েছেন। তো সারা দেশে জামাত তাদের আচরণের কারণে, তাদের ছাত্র সংগঠন, অন্য সব তাদের বিহেভিয়ার, তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান, সব মিলিয়ে পুরা জাতির একটা মেজরিটি অংশকে তারা কিন্তু তাদের এগেইনস্টে দাঁড় করিয়ে দিয়েছে, যার ফলাফলের রিফ্লেকশন কিন্তু এবারের এই নির্বাচনে হয়েছে, এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করেনি। এবং তাদের এই বাড়াবাড়ি, মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের লুকোচুরি, 71-এ তাদের ভূমিকা, এইটার থেকে কিন্তু তারা বেরোতে পারেনি। যদিও জামাতের আমির নানানভাবে সেই জন্ম থেকে আজ পর্যন্ত যদি ভুল করে থাকি, যা যা ভুল করেছি সবকিছুর জন্য মাপ চাই, কিন্তু স্পেসিফিক 71 প্রশ্নে কিন্তু তারা স্পষ্ট করেনি, এবং সেটার মাসুল দিয়েছে তারা, সেটার ফল ঘরে তুলেছে বিএনপি। যেহেতু নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ছিল না, সুতরাং বিএনপি এই মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়েই তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। বিএনপি অনেক পোলাইট অ্যাপ্রোচ ছিল, যেখানে জামাত খুব অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ছিল, মানুষ এটা পছন্দ করেনি। তো এখন জামাতের সর্বশেষ যে
মন্তব্যটা, সেটা হলো যে এত অনুকূল পরিবেশে যদি আমরা নির্বাচনে জয়লাভ না করতে পারি, তাহলে ভবিষ্যৎ কি এই দলটা? এই মূল্যায়নে আরো বলা আছে যে তারা যে ৭৭টা সিট পেয়েছে জোটগতভাবে, তার মধ্যে ১২টা সিট তারা শেষ মুহূর্তে নেগোশিয়েট করে চেয়ে নিয়েছে। যেমন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিক নির্বাচনে পরাজিত হয়েছিলেন, এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন, সেখানে জয়লাভ করেছিল বিএনপির প্রার্থী কায়ুম। বিএনপির আরেক প্রার্থী যিনি পরবর্তীতে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন মিস্টার আমিনুল হক, মিস্টার আমিনুল কিন্তু জয়লাভ করেছিল, তাকেও হারিয়ে দেওয়া হয়েছে। এরকম ১২টা আসনে ফোনের মাধ্যমে বিএনপির সাথে নেগোশিয়েট করে ফলাফল বদলে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে তারা কনসার্ন, তারা কিছুটা হতাশ, এবং তারা মনে করে যে ভবিষ্যতে তো এরকম সিচুয়েশন নাও থাকতে পারে, এবং সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের আরো চিন্তা ভাবনা করা দরকার। এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিয়েছেন তারেক রহমান। তার ভাষণটি প্রচারিত হবার কথা ছিল সন্ধ্যা ৬টার দিকে, কিন্তু ভাষণটি আলটিমেটলি প্রচারিত হয়েছে রাত ৯টা ৪৫ মিনিটে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে রমজান শুরু হয়েছে, সুতরাং গত রাত থেকে তারাবির নামাজ শুরু হয়েছে। তো তারাবির নামাজের কাছাকাছি সময়ে এই ভাষণ সম্প্রচারটা অনেকেই প্রশ্ন তুলেছে, এবং কেউ কেউ বলেছে যে এই দলে এই সরকারে কেউ কি ছিল না যে একটু মনে করিয়ে দেওয়া যে রোজার দিন তারাবির এই সময়ে রাত 9:30টায় ভাষণ প্রচারের খুব একটা ভালো সময় না, এটা নিয়ে কথা উঠেছে। এনিওয়ে, আমি বললাম আজকে যমুনায় ডক্টর ইউনূসের শেষ দিন, তিনি আজকে সন্ধ্যায় যমুনা ছেড়ে চলে যাবেন, তার ব্যক্তিগত বাসভবন আছে গুলশানে, সেখানে চলে যাবেন। আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে একটা ভিডিও ক্লিপ দেখায় বলা হচ্ছে যে ডক্টর ইউনূস একা একা একটা ট্রলি টানতে টানতে চলে যাচ্ছে। এটা একটা পুরনো ভিডিও ফুটেজ। ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। কাল থেকে যমুনার ঝাড়ফুঁক শুরু হবে, এবং যতদূর খবর পেয়েছি তারেক রহমান শুরুতে যমুনাতেই উঠবেন। এদিকে আমাদের যে নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি সচিবালয়ে গিয়ে তার দায়িত্ব কাজ শুরু করেছেন, এবং তিনি বলেছেন যে দেশে মবের শাসন, যে মবের সন্ত্রাস, সেটা শেষ। এবং তিনি আরো বলেছেন যে ৫ই আগস্ট সহ তারপরে যতগুলো মবের ঘটনা ঘটেছে সেগুলোর জন্য মামলা করা যেতে পারে। এই যে তিনি বললেন যে মবের সন্ত্রাস শেষ, তিনি যখন এই কথাগুলো বলছেন তখনই আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির লোকজন সহ, এমনকি কোথাও কোথাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক বা তাদের চেলাপেলারা, তারা এখনো মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে বোধহয় কেউ ব্যানার টানিয়েছিল, এর জন্য ছাত্র দলের নেতা জাকির, যাকে অনেকে সন্ত্রাসী জাকির বলে থাকে, তার লোকজন গিয়ে মব সন্ত্রাস করেছে, যারা এই আওয়ামী লীগ অফিসে গিয়ে ব্যানার বা পতাকা উড়িয়েছিল। তো একদিকে মন্ত্রী হিসেবে আপনি যখন বলছেন যে দেশে মব সন্ত্রাস আর হবে না, ঠিক তখনই দেখছি যে আপনার দলের লোকজনই এবং এইসব করছে। এবং সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এইসব সন্ত্রাসী জাকিররা যদি প্রশ্রয় পেতে থাকে, তাহলে আপনাদের জনপ্রিয়তা হারাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ক্ষমতার শুরুতে যেটা বলছিলাম যে হানিমুন পিরিয়ডে থাকে নেতাকর্মীরা, তারা ঠিক বুঝতে পারে না, কিন্তু এর মধ্য দিয়েই সময় খুব দ্রুত গড়িয়ে যায়, এবং এইসব জাকিররা কিন্তু একটা দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।